আমন্ত্রণ নিউজ 24-এর ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির বিষয়ক অনুষ্ঠান আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলতে চাই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং সেই দিবসের এই যে বাংলাদেশের 56 বছরের বাংলাদেশ, সেই বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি, সংকট এবং সমাধান, এসব বিষয়গুলি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আছেন দুজন অতিথি, একজন পিআরআই চেয়ারম্যান জনাব ডক্টর জাহিদ সাত্তার, আছেন মুক্তিযোদ্ধা এবং ব্যবসায়ী বারবিটার সভাপতি জনাব আব্দুল হক। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে স্বাধীনতা দিবসের এই দিনটাতে আসলে বাংলাদেশ 50 বছরের অধিক সময় ধরে যে একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি, সেই জায়গাটাতে আসলে আমাদের অর্থনীতির অবস্থানটা কি, আমরা আসলে কতটা সমৃদ্ধ হতে পেরেছি, এসব বিষয়গুলো নিয়ে আপনাদের দুজনের সাথে আমরা কথা বলতে চাই। প্রথমে হক ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি তো একজন মহান মুক্তিযুদ্ধে আপনি অংশগ্রহণ করেছেন, একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আপনার যে স্বপ্ন নিয়ে এই দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছেন, যে অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, সেই অর্থনৈতিক মুক্তি বা সেখানে আসলে কতটা পরিবর্তন এসেছে বলে মনে করেন এখন পর্যন্ত? অনেক ধন্যবাদ। প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের। মুক্তিযুদ্ধে এবার সারা বাংলাদেশের কত মানুষ প্রাণ হারিয়েছে, তারপরে তাদের অনেক আমাদের মা বোনেরা ইজ্জত সংগ্রাম হারিয়েছে। তো তখন আমার বয়স ছিল 20। আমি একটা জার্মান কোম্পানিতে চাকরি করতাম। সেই চাকরির মায়া ত্যাগ করে কিন্তু আমরা বয়সের কারণে আমরা জয়েন করেছি। আমার ফ্যামিলি কিন্তু তেমন একটা খুব সচ্ছল পরিবার যে তা না, কিন্তু ওইসব আমরা চিন্তাই করি নাই। যদিও মাত্র 9 মাসের মুক্তিযুদ্ধ, কিন্তু আমরা হয়তো তারুণ্যের যে চাহিদাটা ছিল সেটা ছিল যে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, যে রাষ্ট্র আমাদের প্রতি, আমাদের মা বোনদের উপরে ইজ্জতের ভাত তুলেছে, আমাদেরকে গণহত্যা করেছে এবং আমাদের যে নির্বাচন হয়েছে সে নির্বাচনের রায়কে তারা সম্মান করেনি। সে কারণে আমরা সামিল হয়েছি এবং প্রত্যাশা ছিল একটা ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে আমাদের ন্যায় বিচার থাকবে, সামাজিক সম্প্রীতি থাকবে। আমরা হয়তো এরকম স্বপ্নে বিভোর ছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের পরই আমরা দেখলাম যে আসলে যেহেতু আমাদের অ্যাকচুয়ালি মাত্র 9 মাসের একটা যুদ্ধ, রাজনৈতিকভাবেও আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব কিন্তু মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন বলে মনে হয় না। বরং সামরিক বাহিনী একটা অংশ বিদ্রোহ করাতে সেটা একদম, এবং পাকিস্তান যে বিট্রে করেছে শেখ সাহেবের সাথে কিংবা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা কিংবা রাজনৈতিক দলের সাথে আলোচনার ছোটায় তারা একদিকে আলোচনা করেছে, একদিকে পাকিস্তান থেকে সৈন্য রাতারাতি এনে তারা বাংলাদেশে 25শে মার্চ রাতে তারা আক্রমণটা করে। সে আক্রমণে কিন্তু দেশের মানুষ আর পাকিস্তানকে গ্রহণ করেনি। পাকিস্তান ওই দিনই বস্তুতপক্ষে তার শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমরা মুক্তিযুদ্ধের পরে অ্যাকচুয়ালি যেরকম অনেক প্রত্যাশাই ছিল, কিন্তু পলিটিক্যাল পার্টির তারা কোন দিকে যাবে, তারা কিন্তু কখনোই আমাদের এখানে আমরা দেশে একটা বামপন্থী সরকার কিংবা ঠিক আমরা তো ছিলাম পুরোপুরি একটা ওপেন মার্কেট কিংবা মুক্তবাজার অর্থনীতি পাকিস্তানে। শেখ সাহেব কিন্তু কখনো কমিউনিজম কিংবা এরকম বাম ঘরানার কোনো বক্তব্য তার কখনোই ছিল না। কিন্তু সাডেনলি দেখলাম যে এইসব বিভ্রান্তির কারণে মানুষের মধ্যে হতাশা এবং দেশে আপনার অনেক কিছু আপনার জাতীয়করণ করে ফেলা হলো, করাতে অ্যাব্রাপ্টলি একদম অর্থনীতিটা পরিবর্তন হয়ে গেল। সেখানে বাঙালি উদ্যোক্তারা যারা ছিল তাদের সম্পত্তিও কিন্তু ন্যাশনালাইজ করে ফেলা করে এমন একটা অবস্থা হলো যে জুট মিলগুলো দেখা গেল যে জুট কেনে তারপরে আগুন লেগে সব শেষ হয়ে যায়। এগুলো দেখে পরে বোঝা গেল যে আসলে কিনেছে হয়তো 10 টন আর কাগজে দেখাচ্ছে 100 টন। এগুলো পুড়িয়ে দিয়ে তারপরে দেখাচ্ছে আর কি সবই পুড়ে গেছে। এই ভয়ঙ্কর রকমের খেলাতে কিন্তু মারাত্মক রকমের বিপর্যয় হয়ে গেল। মানুষ শেষ পর্যন্ত দুর্ভিক্ষ হলো 74 সালে এবং বহু মানুষ মারা গেল। মানুষ স্বাধীনতার কথা ভুলে গিয়ে
মনে করছিল যে আমরা বোধহয় আগেই ভালো ছিলাম, এরকম একটা অবস্থানে চলে আসলো। ৭৫-এর মর্মান্তিকভাবে শেখ মুজিবুর রহমান তিনি সপরিবারে নিহত হলেন। তখন যে সরকার আসলো, জিয়াউর রহমান সাহেব তিনি মুক্তিযুদ্ধেও কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা তিনি করেছিলেন, এবং তাদের জন্য ছিল এটা বড় রকমের ঘটনা, কারণ পাকিস্তান আর্মিতে থেকে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বিদ্রোহ করা কিন্তু মৃত্যুদণ্ডের শামিল। তো তারা মোড়টা ঘুরিয়ে দিল। তারা যখন ঘোষণা করলো যে আমরা বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলাম, তখন কিন্তু মানুষ দিশা পেল এবং মানুষ এই জায়গায় এই লক্ষ্যে এক হয়ে গেল। তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আবার বাজার অর্থনীতি ফিরে আসলো। আমি যেমন ৭৪ সালের দিকে আমি ব্যবসায় একদম হাতে খড়ি, কোনো পুঁজি ছাড়া চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আমি সামিল হয়েছিলাম। আজকে এসে আমি বলতে পারি, আমার মনে হয় আমাদের এখানে একজন বিশ্বখ্যাত বিশ্বমানের অর্থনীতিবিদ আছেন, যিনি বিশ্বব্যাংকেও ছিলেন, ডক্টর জাহিদ সাত্তার সাহেব। তিনি অর্থনৈতিক ব্যাপারগুলি চমৎকার করে বলবেন। বাট আমি ফিল্ড থেকে যেটা আমরা অর্থনৈতিক অ্যাক্টর হিসেবে দেখছি, তাতে হলো যে হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। আমার হয়তো সাইকেল চালাবারও সামর্থ্য ছিল না, আজকে আমি গাড়ি চালাই। আমাদের বাড়ি ঘর, বিল্ডিং, দালান কোঠা, গড় আয়ু, তারপরে গড় আয় সবটাই বেড়েছে। কিন্তু সার্বিকভাবে যে গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, একটা উন্নত জীবনযাপন, সকল ধর্ম, সকল বর্ণের সকল মানুষের একটা মেল্টিং পট হিসেবে বাংলাদেশ হবে, সেই জায়গাটায় আমরা মারাত্মকভাবে পেছনে পড়ে গিয়েছি। এবং আমাদের আপনার যেমন ধরেন এই যে বিগত সময়ে আমরা যা দেখলাম যে পুঁজিবাদীর যে নগ্ন রূপ আমরা দেখলাম, সেটা কখন একটা মুক্তিযুদ্ধ করা স্বাধীন দেশে কাম্য ছিল না। বরং এখানে পুঁজি হবে, আমি যেটা শেখ সাহেব কিন্তু জাপানকে ফলো করতেন, উনি জাপানের খুব অনুসারী ছিলেন, রোল মডেল ছিল তার জাপান। পরবর্তী সব সরকার কিন্তু জাপানকে ফলো করার চেষ্টা করেছে, কিন্তু জাপানের পুঁজিবাদের রূপটা কিন্তু এরকম নগ্ন না। সেখানে পুঁজিপতিরা রাজনীতিতে যায় না, বরং রাষ্ট্র, জনগণ এবং আয়ের বন্টনটা এত সুন্দর জাপানে, যেটা আমি মনে করি সুযোগ সময় থাকলে করে বলবো যে জায়গাগুলো আমরা হয়তো এই সংস্কারগুলো দিয়ে হতে পারে। আমার মনে হয় ডক্টর জাহিদ সাত্তারের কাছে শুনতে চাই। স্যার, আপনি তো যদি এই আমাদের ৫৬ বছরের এই অর্থনীতি পর্যালোচনা করেন, আমরা আমাদের গায়ে একটা তকমা ছিল যে তলাবিহীন ঝুড়ি 71-এ, সেখান থেকে এখন আমরা $1 ট্রিলিয়ন দেশ। এখন আসলে এই জায়গাটাতে এসে আপনার কি মনে হয় যে আমাদের অর্থনীতি আরো বড় হতে পারত? এই বিষয়টা যদি একটু বলতেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি স্মরণ করি আমাদের মহান মুক্তিযোদ্ধা যারা প্রাণ দিয়েছেন বা দেশের স্বাধীনতার অর্জন করার জন্য, এবং সেই হাজার হাজার সাধারণ মানুষও প্রাণ দিয়েছে ওই সময়। সবাই চেয়েছিল মুক্তি, দেশের রাজনৈতিক মুক্তি, মানে ইন্ডিপেন্ডেন্স। এবং আমি মনে করি যে 99% বাংলাদেশের মানুষ সেই সময় মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিল। সো ওদেরকে আমরা সবাই, অনেকে ডিরেক্টলি জড়িত ছিল স্বাধীনতা যুদ্ধে, অনেকে ইনডিরেক্টলিও অনেক মানে মেন্টালি, ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি যুদ্ধ পক্ষে ছিল। না হলে স্বাধীনতা এত বড় অর্জন সম্ভব হতো না। এটা সার্বিক বাংলাদেশের সব মানুষের একটা প্রচেষ্টা ছিল, এবং আমাদের মুক্তি বাহিনী সেখানে মানে সেই সাপোর্টটা, সাধারণ মানুষের কাছ থেকে সাপোর্টটা পাওয়ার ফলেই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল। তো স্বাধীনতা একটা রাজনৈতিক একটা বিষয়, রাজনৈতিক স্বাধীনতা, কিন্তু একই সাথে ওই সময়ের যে একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, ইকোনমিক ফ্রিডম, মুক্তি। এটা সো ইকোনমিক ফ্রিডমটা মানে চাইতে আমাদের তখন দেখতে হবে যে অবস্থাটা কি ছিল। একটা যেটা একটা আমাদের মানে পূর্ব পাকিস্তানের বাঙালিদের যে একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে যে পূর্ব পাকিস্তানের যে রিসোর্স আছে, বিশেষ করে তখন তো পাট শিল্প এবং পাট রপ্তানি, এটাই আমাদের কিন্তু রপ্তানির মধ্যে 1 নম্বর আইটেম ছিল পাটজাত দ্রব্য। এরপরে ছিল চা, তারপরে কিছু চিংড়ি মাছ কিছু। সো তখন
এইটার যে ফরেন এক্সচেঞ্জ আর্নিংটা বাংলাদেশ আমরাই অর্জন করছিলাম, কিন্তু এটার খরচটা হচ্ছিল বৈষম্য, সেখানে বৈষম্য ছিল। তো এই বৈষম্যের বিরুদ্ধেও কিন্তু ওই মুক্তিযুদ্ধ আন্দোলনটা ছিল যে অর্থনৈতিক বৈষম্যটাও আমাদের সরিয়ে দিতে হবে, এই অর্থনৈতিক স্বাধীনতাটা ওর মধ্যে থেকে আসা। সো এখন আপনি যেটা বললেন যে 1971 সালে আমাদের যখন স্বাধীনতা হলো, তখন একজন বিশেষ আমেরিকান, মানে উনি তখন তো ছিলেন ফরেন সেক্রেটারি হেনরি কিসিঞ্জার, উনি যে বলে বসলেন যে এই একটা আচ্ছা থেকে, ওনারা তো অনেক চেষ্টা করেছেন যাতে করে স্বাধীনতাটা না হয়, তো ওনার রিয়াকশন ছিল যখন দেখলেন যে আর ঠেকানো গেল না, স্বাধীন হয়ে গেল রাষ্ট্র, এই রাষ্ট্র তো এটার কোনো ভবিষ্যৎ নেই, এটা তো বাস্কেট কেস। উনি যে এক্সপ্রেশনটা ইউজ করলেন, বাংলাদেশ ইজ এ বাস্কেট কেস। বাস্কেট কেস মানে এই দেশের কোনো ভবিষ্যৎ নেই, এরা সবসময় এদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে, সারা পৃথিবীর উন্নত দেশ যারা আছে এদেরকে দিতে থাকবে, এই অবস্থা। কিন্তু ওনার এই যে খেতাবটা দিলেন সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, কোথায় ছিল বাংলাদেশ তখন? অ্যাবাউট $7 বিলিয়ন একটা ইকোনমি। $7 বিলিয়ন, 7 কোটি মানুষের $100 নিচে আমাদের মাথা পিছু আয় ছিল তখন। আর তখন আমরা খাদ্যে, মানে আমাদের তখন 10 মিলিয়ন টন খাদ্য উৎপাদন হতো। আমাদের প্রয়োজন ছিল আরও 1 মিলিয়ন টন, কিন্তু মানে রাফলি 10% অফ ডোমেস্টিক প্রোডাকশন, এটা আমাদেরকে বাইরে থেকে আনতে হতো। এই বাইরে থেকে আনার কিন্তু ক্ষমতা, মানে ফরেন এক্সচেঞ্জ আমাদের কাছে ছিল না। তো আমাদেরকে ওই যে PL 480 বলে একটা ইয়ে ছিল, আমেরিকান একটা সাহায্যের একটা প্রোগ্রাম ছিল। ওই PL 480 গম এবং চাল আমরা প্রত্যেক বছরে নির্ভর করতাম। তো সেই যে PL 480 নির্ভরশীলতার থেকে যখন আমাদের 10 মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন ছিল, সেখান থেকে আমরা এখন 45 মিলিয়ন টন কিন্তু খাদ্যশস্য আমরা উৎপাদন করি। আর আমাদের প্রায় স্বয়ংসম্পূর্ণ, মানে ওই যে ফুড রিকোয়ারমেন্ট, ফুড সিকিউরিটি বলবো না, প্রায় আমরা কাছাকাছি এসে গেছি, যে একদম সেলফ সাফিসিয়েন্ট হবার কাছে আছি। সেইখান থেকে এখন বাকি যেটুকু আমাদের খাদ্যশস্যের ঘাটতি যেটা আছে কনসাম্পশন এবং প্রোডাকশনে, সেই ঘাটতিটা আমরা কিন্তু আমাদের সেই ইয়ে আছে, মানে সেই ক্যাপাসিটি আছে ওটাকে ইম্পোর্ট করা, যা ঘাটতি আছে সেটা ইম্পোর্ট করার আমাদের অর্থনৈতিক ক্ষমতাটা আছে। সো ওই যে বাস্কেট কেসে তো অত্যন্ত ভুল প্রমাণিত হয়ে গেল। একজন বিশিষ্ট মানুষ একজন বলে একটা, উনি পরের জীবনে নিশ্চয়ই উনি বুঝতে পেরেছিলেন যে ওনার এই কথাটা বলা ঠিক হয়নি। সে বাস্কেট কেস থেকে বাংলাদেশ এখন যেটাকে বলা হয় নতুন খেতাবটা হচ্ছে, বাংলাদেশ ইজ এ সাকসেস স্টোরি অফ ডেভেলপমেন্ট। যদি তখন এটাও লেখা হয়েছে, আমাদের যে প্রথম বিশ্ব ব্যাংকের যে কান্ট্রি ডাইরেক্টর ছিলেন, উনি একটা বই লিখে গেছেন যে ফ্রম বাস্কেট, যে এটা বাংলাদেশ ইজ এ সাকসেস স্টোরি অফ ডেভেলপমেন্ট ফ্রম। সো এই জিনিসটা এখন আমরা সাকসেস স্টোরি প্রমাণ করে দেখিয়েছি। একটু হক ভাই, আপনি যদি বলতেন যে এই স্বাধীনতার এই 56 বছরে এসে আমরা ব্যবসা বাণিজ্যের যে প্রতিবন্ধকতাগুলো এখন আমাদের দেশে রয়ে গেছে, সেখানে আপনি কি প্রতিবন্ধকতা দেখেন, এবং এতে করে বিনিয়োগের যে ঝুঁকিগুলো, সেগুলো থেকে বের হয়ে আসার যদি কোনো পথ আপনি। অনেক ধন্যবাদ আপনাকে, খুবই ভালো একটা প্রশ্ন করার জন্য। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সামর্থ্য আছে, কিংবা আমাদের মধ্যবিত্ত কিংবা আমাদের প্রাইভেট সেক্টর ইতিমধ্যে যতটুকু করেছে, সেটা আরও অনেক বেশি হতে পারতো যদি আমরা গভর্নেন্সের জায়গাটা, মানে যেখানে শাসন ব্যবস্থা কিংবা সরকারের যাকে বলা হয় ফ্যাসিলিটেটিং এজেন্সিগুলো যদি সেটাকে সমর্থক হতে পারত, তাহলে কিন্তু আমার বিশ্বাস
আরও অনেক বেশি আমরা ভালো করতে পারতাম। কেননা এই নিকট অতীতে আমরা যা দেখলাম তাতে যত, আমার মনে হয় এটা সাত্তার জাহিদি ভাই খুব ভালো করে বলবেন, যে অ্যামাউন্ট অফ মানি এখান থেকে পাচার হয়েছে এটা আনবিলিভেবল, মানে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলা যেতে পারে। এবং সেটার পরেও বাংলাদেশ টিকে আছে। এবং আমাদের যে ফরমার ইমিডিয়েট পাস্ট গভর্নর ডক্টর আহসান মনসুর সাহেব নিয়ে অল্প সময়ে কিন্তু ওই খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতিকে ঘুরিয়ে এনেছেন। ঘুরিয়ে এনে কিন্তু আবার রিজার্ভ এখন 33-34 বিলিয়নের বেশি বোধ হয় আজকের রিজার্ভ, যেটা অনেক কমে গিয়েছিল। এই যে এটা প্রমাণ করে যে গুড গভর্নেন্স, অ্যাপ্রোপ্রিয়েট পলিসি এবং যদি একটু নিয়ম শৃঙ্খলা মেনে চলা হতো তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও অনেক বেশি ভালো থাকতো। সেটা বিশ্লেষণটা আমার মনে হয়, আমি অনুরোধ করবো জাহিদি ভাই খুব ভালো করে বলবেন অর্থনীতির প্যারামিটারে। বাট আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করি, বলে আসছি, যেহেতু আমি জাপান বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম এবং ওইটা আমারই উদ্যোগে চেম্বারটা গঠন করা হয়, মূল উদ্দেশ্য ছিল জাপানকে ফলো করা এবং জাপানিরা আমাদের সাহায্য করত, বিনিয়োগে আসতে চাইতো না। তো বিগত 30 বছর যাবত আমরা চেষ্টা করেছি যে তোমরা বিনিয়োগে আসো, সাহায্যের জায়গা থেকে বেরিয়ে বিনিয়োগে আসো। তো জাপানরা খুব কনজারভেটিভ জাতি, তার বল দেখো তোমাদের এই ঠিক নাই, ওই ঠিক নাই, এইগুলো দেরি হয়, পারমিশনের দেরি হয়, এখানে দুর্নীতি, ট্রাফিক ব্যবস্থা ঠিক নাই, তারপরে তোমাদের একটা যে একটা তোমরা করেছো এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি করছে, এটা খুব ভালো, কিন্তু এটাকে বাড়িয়ে আরও বড় করতে পারতা এবং সিঙ্গেল কাউন্টার কিংবা একই জায়গায় সব পাওয়া যায়, যেটা আমরা জাপানে করে থাকি, কোরিয়াতে করায়, সেরকমটা করো। তো এগুলো আমরা বিগত 30-35 বছর যাবৎ কিন্তু ওনাদের সহযোগিতায় বিভিন্ন গবেষণায়, সেমিনারে শত শত হাজার বার বলার চেষ্টা করেছি। কিন্তু আমাদের যে সংস্কার যারা করবেন সেটা কিন্তু টপ ডাউন না হলে বাংলাদেশে হয় না। জি, এই টপ ডাউনটা হতে হবে ভেরি পাওয়ারফুল পলিটিক্যাল উইল, যা এটা হতে হবে। যেমন সামরিক শাসকরা, জিয়াউর রহমান সাহেব অল্প সময় ভালো করেছিলেন কেন? বিকজ এজ এ আর্মি ম্যান, পাওয়ার ছিল এবং তার মধ্যে প্রচণ্ড রকমের আগ্রহ ছিল চেঞ্জ করে ইকোনমিটাকে ভালো জায়গায় নেওয়া, এবং তিনি ব্যক্তিগতভাবে অনেক সৎ ছিলেন, সেজন্য উনি অল্প সময় কিন্তু ইকোনমিটাকে ঘুরে দাঁড়াতে পেরেছিলেন। ইভেন এরশাদ সাহেবও কিন্তু অনেক সংস্কার করেছিলেন, প্রশাসনিক সংস্কার, তারপরে হলো আপনার এই যে বিদেশে মানুষ পাঠানো, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট, প্রাইভেট ব্যাঙ্কগুলো করা, ড্রাগ পলিসি করে কিন্তু একটা বড় রকমের পরিবর্তন এনেছিলেন। কিন্তু আনফর্চুনেটলি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো সংস্কারের বেলায় কিন্তু দেখা গেলো যে খুব বেশি ভালো করতে পারে নাই, অতীতেও পারে নাই। এখন আমরা আশা করি, কারণ এতগুলো যে জুলাই আপনার এই আমাদের 24শে জুলাইতে যে ঘটনা ঘটলো বাংলাদেশে, যেটা সারা পৃথিবী অবাক বিষয়, পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে রেসপেক্টেড ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলছিল বাংলাদেশ বিগিনস অ্যাগেন, মানে হেডলাইনটা ছিল নবযাত্রা কিংবা বাংলাদেশের নব উত্থান বলা হয়েছিল। এই উত্থানের প্রত্যাশাটা কি? অ্যাগেন আমরা যদি 71 থেকে এখন এখানে আসি, তাহলে আমার এই সন্তানেরা কিন্তু আবার রাস্তা বেরোতে হলো কেন? দে ওয়ান্টেড চেঞ্জ, অর্থাৎ এই যে আমাদের বেটার লাইফ, ভালো জীবন চেয়েছে, নতুন প্রত্যাশা তৈরি হলো। এবং আপনার প্রত্যাশাটা কেন? যে বৈষম্য, অ্যাগেন ওই বৈষম্য ওরকম ছিল এখানে, পাকিস্তানে করেছে, এখানে এসে আমরা করছি। এবং আমাদের একটা শ্রেণী দেখা গেল যে এত দুর্নীতিতে জড়িয়ে গেল, প্রশাসন, রাজনীতি, পুলিশ, বিচার ব্যবস্থা সর্বত্র, তারা মনে করলো জনগণ পিরামিডের নিচে তলা থাকবে, তারা কিন্তু অনেক ভালো থাকবেন। এটা যে ট্যাক্সই নয়, এটাই কিন্তু জুলাই বলে দিচ্ছে। এবং আমি মনে করি জুলাইয়ের স্পিরিটটাকে ধরে রেখে যদি বাংলাদেশ পরিবর্তনগুলো করে, আমরা যদি প্রশাসনিক সংস্কার করি, সরকারের আকার ছোট করে আনি, রাজস্ব ব্যয় হ্রাস করে বা রাজস্ব আয় বৃদ্ধি করি এবং বিনিয়োগের জন্য সরকারকে প্রস্তুত করি, নট ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যালোন। আমরা এই বিনিয়োগের এই পরিস্থিতিগুলো নিয়ে আরো আপনার কাছ থেকে শুনবো। সময় হলো একটি বিরতির। আমাদের সাথে জাহিদ ছাত্র আছে, তার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে পরামর্শ জানবো। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আমাদের আজকের বিজনেস আওয়ারে আমরা আলোচনা করছি স্বাধীনতার 56 বছরে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। আমাদের সাথে আছেন দুজন অতিথি, জনাব আব্দুল হক, বারবিডার প্রেসিডেন্ট, এবং আছেন অর্থনীতিবিদ, পিআরআই চেয়ারম্যান ডক্টর জাহিদ সত্তার। আমরা আবারও আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। স্যার, আপনার কাছে আসতে চাই, একটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু সেই তুলনায় সম্পদের সুষম বন্টন হচ্ছে কিনা।
ধনী গরিবের বৈষম্যটা দূর হচ্ছে কিনা এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতে। না, এটা ঠিক। আমাদের অর্থনীতির সাইজ অনেক বেড়ে গেছে, মাথাপিছু আয় অনেক বেড়ে গেছে। মাথাপিছু আয় আমাদের 1971 সালে ছিল $100 কম। 5টা দেশ ছিল পৃথিবীতে যাদের $100 কম মাথাপিছু আয় ছিল। এটা 3টা আফ্রিকান দেশ, চ্যাড, রুয়ান্ডা, বুরুন্ডি, আর বাংলাদেশ আর নেপাল। এই 5টা দেশের মাথাপিছু আয় ছিল $100 নিচে 1972 সালে। সেখান থেকে বাংলাদেশ এখন মাথাপিছু আয় কোথায় $100 নিচে ছিল, এখন $2700। জাতীয় উৎপাদের সাইজ এখন $460 বিলিয়ন। জাতীয় উৎপাদ মানে হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সাইজটা কত, এবং এই অর্থনীতির সাইজটা কিন্তু মালয়েশিয়ার সমান। মালয়েশিয়ারও এখন $460-70 বিলিয়ন ওই রকমই আছে। কিন্তু মাথাপিছু আয় মালয়েশিয়ার যেখানে $12,000 কাছাকাছি চলে গেছে, বাংলাদেশে এখনো 2700-তে আছে। আরো বাড়া উচিত, কিন্তু ওই মাথাপিছু আয় বাড়তে হলে আমাদের জাতীয় উৎপাদের প্রবৃদ্ধিটা বাড়াতে হবে, আরো বাড়াতে। এবং এই জাতীয় উৎপাদের প্রবৃদ্ধি যেটা গত 2 বছরে 3.5% এবং 4%-এর কাছে এসেছে, এটা কিন্তু বাংলাদেশের ইনহেরেন্ট গ্রোথ রেট না। এটা হচ্ছে শক, যেহেতু পলিটিক্যাল শক হয়েছিল জুলাই আগস্ট 2024-এ। তারপরে যে আন্তর্জাতিক পর্যায়ে যেসব শক আমাদের কাছে এসছে, এগুলোর কারণে আমাদের জাতীয় উৎপাদের প্রবৃদ্ধিটা 4%-এর নিচে চলে গেছে। কিন্তু 6% আমাদের নর্মাল গ্রোথ রেট হওয়া উচিত, এবং আমরা যদি আরও সংস্কারগুলো করি তাহলে গ্রোথ রেটটা আরও 7-8, মানে পোটেনশিয়াল গ্রোথ কিন্তু 7-8% বাংলাদেশের হওয়া উচিত। এখন আসি আপনার প্রশ্ন যে বৈষম্যটা কেন, সম্পদের সুষম বন্টন, সম্পদের সমবন্টনটা বাংলাদেশে হচ্ছে না। এবং ইদানিংকালে বিশেষ করে যখন আমাদের প্রবৃদ্ধি বেড়ে গেছে, যেখানে আগে ছিল 4-5%, আমাদের 1980 দশকের প্রবৃদ্ধির ছিল 3.5%, 90 দশকে ওটা উঠে 5%-এর কাছে গেছে 90 দশকে। তারপরের দশকে কিন্তু 6-7 এসে গেছে। এখন প্রবৃদ্ধি তো হলে প্রবৃদ্ধির যে ইম্প্যাক্টটা এবং ওটার যে সমবন্টন না হলে সেই গরিব লোক গরিবে থেকে যাবে। কিন্তু সেখানেও উন্নতি হয়েছে। 1990-তে যেমন আমাদের পভার্টি রেট ছিল 60%, সেই 60 থেকে 2018 সালে যখন একটা হিসাব হলো, সেখানে 18.7% নেমে এসছে। এটা কিন্তু ডেফিনেটলি প্রোগ্রেস। এখন তবে এই যে আমাদের এই যে বৈষম্যর যে একটা সূচক আছে, যেটাকে আমরা বলি জিনি কোএফিসিয়েন্ট, ইনকাম জিনি কোএফিসিয়েন্ট, এইটা যেখানে 1970 দশকে ছিল 33.33, ওটা উঠে গিয়ে এখন 0.50-এর কাছে চলে এসছে। 0.50 যখন জিনি কোএফিসিয়েন্ট হয়, ইনকাম জিনি, তখন কিন্তু বৈষম্য খুব এক্সট্রিম লেভেল। এখানে স্যার সাজেশনটা কি আপনাদের? এখানে সাজেশন হচ্ছে, মানে আপনাকে দুইভাবে, সরকারের দুইভাবে বৈষম্যটা দূর করতে। একটা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচারের মাধ্যমে ব্যয়টা তখন করতে হয়, যারা মানে একটু লো ইনকাম পপুলেশন আছে তাদের যাতে বেনিফিট একটু বেশি যায়। আর একটা ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে, ট্যাক্স সিস্টেম হ্যাজ টু বি প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে কি, আপনার যারা বড় লোক আছে, যারা বেশি আয় আছে, তাদের ট্যাক্স রেট শুড বি মাচ হায়ার, এবং লো ইনকাম যারা আছে তাদের ট্যাক্স রেট একদম সামান্য হওয়া উচিত। সো কিন্তু এই যে ট্যাক্স সিস্টেম এবং আমাদের এক্সপেন্ডিচার সিস্টেম এখনও ওরকম প্রোগ্রেসিভ, যত প্রোগ্রেসিভিটি দরকার, কারণ বৈষম্য বাড়ছে, তো আপনাকে যে হাই ইনকাম লোকজনকে আরো বেশি করে ট্যাক্স করতে হবে। কিন্তু আপনারা সবাই জানেন, একসাথে আমরা দেখতে পাচ্ছি যে এখনো মূল্যস্ফীতি উচ্চ মাত্রায় রয়ে গেছে, এবং এতে করে মধ্যবিত্তরা পিষ্ট হচ্ছে। এই জায়গাটা মূল্যস্ফীতি মানে কি করণীয়? 8%, 9% হওয়া মানে কি, আপনাদের সাধারণ মানুষ, সাধারণ ফিক্সড ইনকাম এবং লো ইনকাম লোক, তাদের উপরে এটা একটা ট্যাক্স। মূল্যস্ফীতি একটা ট্যাক্স, যেটা লো ইনকাম পপুলেশন তারা বেশি, তাদের ক্ষতি হচ্ছে বেশি, তাদের কষ্ট হচ্ছে বেশি। সো এটাকে, মূল্যস্ফীতিটাকে আপনাকে ঠেকাতে হবে। এখন মূল্যস্ফীতিকে কমানোর যে অর্থনৈতিক যেসব পলিসি আছে, এইগুলিতে কিন্তু প্রাইভেট সেক্টরের কষ্ট হতে পারে, যেমন ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে রাখতে হচ্ছে আপনার। তাও এখন
যে পলিসি রেট যে বাংলাদেশ ব্যাংক করেছে যে 10%, এটাই প্রাইভেট সেক্টরে খুব অসুবিধা হচ্ছে। এটা নিয়ে একটু হক ভাই আপনার কাছে আসতে চাই। বর্তমানে আসলে ব্যবসা বান্ধবের পরিবেশ ফিরিয়ে আনা, আমরা বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের উচ্চ ইন্টারেস্ট রেট, যেটা স্যার বললেন, একই সাথে আছে আমাদের ব্যাংকিং মানে খেলাপি ঋণ তো আছেই, তারপরে হচ্ছে আপনার সুদের হার, এনবিআর জটিলতা, কাস্টমসের জটিলতা, অনেকগুলো বিষয় কিন্তু এই ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে বা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। এই জায়গাতে আপনাদের যদি কোনো দাবি থাকে বা করণীয় বিষয়ে যদি কোনো সাজেশন থাকে। আমার মনে হয় ডক্টর জাহিদ সাত্তার সাহেব কিন্তু ম্যাক্রো মানে সামষ্টিক জায়গাটা উনি খুব সুন্দর করে বলেছেন। আমি বরং মাইক্রো জায়গা থেকে একটু বলবো, যে সেটা হলো যেমন ধরুন ইন্টারেস্ট রেট বেশি হলে, যেটা আমাদের বিশেষ করে ক্ষুদ্র মাঝারি ব্যবসাগুলোর জন্য আর বিশেষ করে ইন্ডাস্ট্রির জন্য খুব অসুবিধা হয়ে যায়। ইন্ডাস্ট্রি যদি লোন করে এবং রেটটা এত বেশি হয়, তখন কিন্তু তার পক্ষে কম্পিট করা এবং সেটা পে ব্যাক করা খুবই একটা বড় প্রশ্নবোধক বিষয়, যার জন্য অনেক ইন্ডাস্ট্রি সিক হয়ে যায়। এবং শক যে কথাগুলো বললেন, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিশাল শক হয়েছে, বহু ইন্ডাস্ট্রি পুড়িয়ে দেওয়া হয়েছে, তার প্রভাব কিন্তু ইকোনমিতে আসবে। আর বিশাল অর্থ যে পাচার হয়েছে যেটা, তারও কিন্তু আমি মনে করি যে ওনারা এটা বিশ্লেষণটা ভালো করে দেবেন, তার ইম্প্যাক্টে কিন্তু মুদ্রার মান অবমূল্যায়িত হয়েছে এবং আপনার জিনিসের দাম অনেক বেড়ে গিয়েছে। আপনি এত বেশ কম হয়েছে মূল্যে যে নিচের তলার মানুষ যাদের বেতন 10-15 হাজার টাকা, তাদের টাকাটা কিন্তু প্রায় 40% নেমে এসেছে তার ভ্যালুটা, কিন্তু তার আয় কিন্তু ওটাই রয়ে গেছে। ফলে সে অনেক কম কিনতে পারছে, ক্যালোরি ইনটেক কম, ওষুধ কিনতে পারছে না, তার বাসা ভাড়া দিতে পারছে না, অনেকে চলে গিয়েছে গ্রামে গঞ্জে। এইভাবে যদি আমরা বলি, তাহলে যে সংস্কারটা দরকার আয়ের বন্টনের, আমি একটা উদাহরণ দেব। জাপানে স্যালারি ঠিক করা হয়, কিন্তু মিনিমাম স্যালারিটা সরকারি অফিসে কাজ করেন কি টয়টাতে করেন অথবা চা দোকানে করেন, অলমোস্ট সেম 18 মান বলে ওরা। 18 মান মানে 1,80,000 রিয়াল, এটা হচ্ছে সবাইকে দিতে হবে। এবং তার মধ্যে থেকে কিন্তু আপনাকে বাসা ভাড়া সরকার লক্ষ লক্ষ বাড়ি আছে, যারা লো ইনকাম গ্রুপ, আপনি ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ হাউস ভাড়া হিসাবে, নট বিক্রির জন্য না। তারা কিন্তু আপনাকে সাবসিডাইজ করছে কীভাবে, 10% অফ ইউর স্যালারি নিয়ে আপনাকে এরা বাসা দিচ্ছে, 2 রুমের, 1 রুমের, একটা কিচেন ইত্যাকার ইত্যাকার। ট্রান্সপোর্টে, পাবলিক ট্রান্সপোর্ট, ওই টয়োটা কোম্পানির মালিক যদি চড়ে তার যা ভাড়া, আপনারও ভাড়া তাই, একটা বাচ্চা যে স্কুলে যাচ্ছে তার ভাড়াও তাই, মানে অনেক সহনীয়। এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমাদেরকে ইকোনমিতে জনগণকে কমফোর্ট দিতে হয়, জনগণের জীবনমান, তার স্বাস্থ্যকে মূল্যায়ন করতে হয়, তাকে ক্যালোরি ইনটেক দিতে হবে, এর যে চাকরি করে যখন তাকে ওখানে খাবারটা দিতে হবে। আমার বিশ্বাস যে এই জায়গাগুলোতে একটা কালচারাল পরিবর্তন আনা এবং সরকারের ভিতরে যে একটা কলোনিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসা, যে আমরা শাসক, এবং সরকারগুলো কিন্তু বিগত সময় কি করেছে, আমি মনে করি যে মারাত্মকভাবে একটা ভুল কাজ করেছে, একটা অভিজাত শ্রেণীর মতো তৈরি করেছে। যে পুলিশের এই এসপি টেসপিরা যে জীবনযাপন করে, ডিআইজিরা, আবার সরকারি আমলারা, তারা 4-5 হাজার স্কোয়ার ফিটের বাসা দেবে, পক্ষান্তরে আপনি নিচে দিয়ে কিন্তু আপনি 200-300 স্কোয়ার ফিটের বাসাও একটা ওয়ার্কারকে দিতে পারছেন না। এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যেখানে আমি ওই জন্য জাপানের কথা কেন বলি, জাপান কিংবা চীন তো কমিউনিস্ট কান্ট্রি, তারা এগুলো আরো ব্যাপকভাবে করেছে। অর্থাৎ আপনি তন্ত্র যাই হোক, আপনাকে কিন্তু এই বৈষম্যগুলো দূর করতে হবে, এই বৈষম্যগুলোকে অ্যাড্রেস করতে হবে। এবং প্রশাসনিক ব্যবস্থায় যদি আপনি পরিবর্তনটা না আনেন, তাহলে কিন্তু ওই দিকে যে খরচ হয়, যে মারাত্মক রাজস্ব, যেমন সরকার ধার করে সব ডেভেলপমেন্ট এডিপির কাজ করে, যে রেভিনিউ যেটা পাচ্ছে, সে রেভিনিউ কিন্তু তার রেভিনিউ এক্সপেন্ডিচারে চলে যাচ্ছে না। আমরা এই বিষয়গুলো নিয়ে ডক্টর জাহিদ সাত্তারের কাছেও জানবো যে ইন্টারেস্ট রেট, আসলে ইন্টারেস্ট রেটটা এত হাই কেন বাংলাদেশে? সবচেয়ে বড় কারণ ইন্টারেস্ট রেট হাই হওয়ার হচ্ছে এই যে আমাদের যে নন পারফর্মিং লোনস, এগুলোর যে এখন তো হিসাব হয়েছে, এখন 36%, মানে যত লেন্ডিং হচ্ছে তার 36% যদি নন পারফর্মিং, মানে এগুলো সব অকেজ হয়ে গেছে আর কি, টাকাটা ব্যাংকে ফেরত পাচ্ছে না। আর ব্যাংকে যখন এত বেশি লোন ফেরত না পায়, তখন ব্যাংকের অবস্থা কাহিল হয়ে যায়। এটাই বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের, সেই জন্যে ইন্টারেস্ট রেটটা বড়। আরেকটা কারণ হচ্ছে আপনার ইনফ্লেশন যদি 9% হয়, ইন্টারেস্ট রেট তো 9%-এর বেশি হতে হবে, কারণ
আপনার আমরা যেটা বলি রিয়েল ইন্টারেস্ট রেট, যেটা হচ্ছে ইন্টারেস্ট রেটকে আপনি ইনফ্লেশন দিয়ে মাইনাস করবেন। তার রিয়েল ইন্টারেস্ট রেট যদি নেগেটিভ হয়, মানে সেটা ইনফ্লেশন কম হয়, তাহলে তো ওটা ইন্টারেস্ট রেট হলো। আরেকটি বিষয় হচ্ছে যে দক্ষিণ এশিয়া আমাদের কর জিডিপি এখনো সর্বনিম্ন পর্যায়ে। অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ সংগ্রহের এই অক্ষমতা আমাদের দক্ষিণ এশিয়া না, সারা পৃথিবীতে আমাদের কর জিডিপি একদম নিম্ন। মানে কর জিডিপি আমি বলি রেভিনিউ জিডিপিটা কিন্তু 7.5% জাতীয় উৎপাদনের। এই রেভিনিউ দিয়ে আপনি কি এই যে জাতীয় যে মানে পাবলিক এক্সপেন্ডিচারের কথা বললাম, আপনাকে তো এই রেভিনিউ থেকে আপনার যত সরকারি যত খরচ আছে, ব্যয় আছে, এগুলো করতে হবে আপনাকে, তারপরে ইনভেস্টও করতে হবে। সো ওইখানে আমাদের বাজেট ঘাটতি কেন হয়? বাজেট ঘাটতি তো হতেই হবে, কারণ আপনার রেভিনিউ যা আছে তার সেই পরিমাণে যদি আপনি ব্যয় করেন, এবং বিশেষ করে উন্নয়ন ব্যয়, আপনাকে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে, আপনার রাস্তাঘাট, ব্রিজ, বড় বড় ব্রিজ দরকার আছে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট দরকার আছে। আপনি এই রেভিনিউ দিয়ে আপনি ওগুলো করতে পারবেন না। সুতরাং আপনাকে সরকারকে মানে বড় করতে হয়, পাবলিকের কাছ থেকে বড় করবে এবং এক্সটার্নালি বড় করতে হয়। যাই আমাদের যে এক্সটার্নাল বড়োইং যেগুলো আছে ভালো, সেখানে কিন্তু এখন এতদিন তো আমরা কনসেশনাল লোন পেয়ে আসছি বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এদের কাছ থেকে। সামনে এই ইন্টারেস্ট রেট বাড়তে থাকবে। এখন কিন্তু আমাদের যে এক্সটার্নাল ডেট যেটা আছে, এটার ইন্টারেস্ট রেট এখনো 1.5 to 1.7% ইন্টারেস্ট রেট আছে কনসেশনাল লোনের জন্য। এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের উন্নয়ন তো করতে হবে, উন্নয়নে আমাদেরকে বিনিয়োগ করতে হবে, এটা এছাড়া উপায় নেই। সুতরাং আমাদেরকে বাজেট ডেফিসিটও থাকবে, এবং এই ডেফিসিটের ফাইন্যান্সিংটা সেটা দেখতে হবে আমাদেরকে। হকবে আপনার কাছে আসছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে আসলে আমদানি রপ্তানিতে কি ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে বা হতে পারে বলে মনে করেন? মধ্যপ্রাচ্যের অবস্থা আমার মনে হয় বিশ্ববিখ্যাত পণ্ডিতরাও বলতে পারবে না কোথায় গিয়ে ঠেকবে, যা দেখছি আর কি। বিশ্ববিখ্যাত পণ্ডিতরা যে আলোচনা করছেন, কিন্তু আমার মনে হয় একজন ব্যবসায়ীর সময় মনে করি আমাদের উচিত হবে জরুরি অবস্থা বিবেচনা করে সর্বক্ষেত্রে প্রস্তুতি নেওয়া। বেল টাইট করা বলে জাপানিরা, মানে কম খাওয়া, কম ব্যয় করা, কম আপনার নাম কি যেসব ব্যয় দরকার নয় সেগুলোকে পরিহার করা। যেমন খাদ্য নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি দিক হলো খাদ্য নিরাপত্তার দিকে জোর দেওয়া, যাতে খাদ্য উৎপাদন কোনো মতে ব্যাহত না হয়। আমাদের যে জ্বালানিগুলো দরকার সেটা খাদ্য উৎপাদনের জায়গায় যেন কোনো মতে ব্যাহত না হয়। আবার আপনার রপ্তানির জায়গাগুলো যেগুলো যেগুলো দরকার সেখানে যেন সাপোর্টটা পায়, সেটা দেখা দরকার। আর আপনি মধ্যপ্রাচ্য থেকে যে পেতেন রেমিটেন্স, সে রেমিটেন্সের উপরে কিন্তু প্রভাব বিস্তার হতে পারে, সেজন্য প্রস্তুতি নেওয়া। ফলে আপনি যে রেমিটেন্স পেয়ে আসছিলেন, ইটস নট গ্যারান্টেড, এটা যে পেতেই থাকবেন তার কিন্তু গ্যারান্টি নাই। যেমন ধরেন সৌদি আরবে যে কিংবা কাতারে যে ঘটনা ঘটলো, এসব কারণে কিন্তু বড় রকমের বিপর্যয় হতে পারে। অর্থাৎ আমি মনে করি সার্বিক একটা ইমার্জেন্সি মতো মনে করে সরকারকে এবং বেসরকারি খাতকে আমাদের সবাইকে কিন্তু চিন্তা করতে হবে, যাতে আমরা এরকম একটা জরুরি অবস্থাকে মোকাবিলা করতে পারি। ডক্টর জাহিদ স্যার, আপনি একটু এই বিষয়ে যদি বলতেন যে এই যুদ্ধ আসলে কতদিন চলবে এটা তো বলা যায় না, সেই জায়গাতে আসলে আমাদের প্রস্তুতিটা কি নেওয়া উচিত? আমাদের প্রস্তুতির একটা লিমিট আছে। প্রথম যে মানে ডিফিকাল্টি, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এই যে পেট্রোলিয়াম এবং এলপিজি, এলএনজি, এগুলো জ্বালানির, এগুলির দাম বেড়ে যাবে। সো আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট লাগবে। এটার জন্য তো আইএমএফকে অলরেডি বলা হয়েছে যে আমাদের বেশি আরও কিছু লোনের ব্যবস্থা, এছাড়া উপায় নেই এখন। এটা কিন্তু বাংলাদেশের সমস্যা না, এটা সারা বিশ্বে এই যুদ্ধটা, এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিকে একটা শক, বড় রকমের শক দিচ্ছে। সো দেখেন এতগুলি শকের ভিতরে বাংলাদেশ এখন যে এলডিসি থেকে গ্র্যাজুয়েট হতে যাচ্ছে আগামী নভেম্বর মাসে, এইটা তো এই পর্যায়ে, এই শকের পরে এটা ইটস নট জাস্টিফাইড, ডিফারমেন্ট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। এটা একটা জিনিস। আরেকটি বিষয় হচ্ছে যে এই নতুন সরকারের সামনে বাজেট আসছে, সেই বাজেটে আসলে কোন নতুন সরকারে, আপনার প্রশ্নটা একেবারে সবাই এই প্রশ্নটা করছে, নতুন সরকারকে সংস্কার করতে হবে, মৌলিক কতগুলি সংস্কার বাকি আছে। এইটার জন্য নতুন সরকারের উপরে এই চ্যালেঞ্জটা, কিন্তু ওনাদের মানে ক্ষমতাটা এখন বেশি,
তাড়াতাড়ি করে এই রিফর্মগুলো, মৌলিক কতগুলি সংস্কার দরকার আছে। যেমন জাতীয় রাজস্ব বোর্ড, এটা একটা এমন একটা সংস্থা যেটা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এটাকে মানে সংস্কার করা অবশ্যই দরকার আছে, এবং এখানে অনেক চ্যালেঞ্জ আছে, কারণ এখানে প্রচুর রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে মিট করার জন্য একটা মানে এরকম রাজনৈতিক সরকার দরকার আছে। এবং রাজনৈতিক সরকারের প্রথম বছরে, প্রথম 100 দিন, প্রথম 200-300 দিনে এই মৌলিক সংস্কারগুলো মানে খুব জোরে সোরে করার দরকার আছে। এটা সবাই জানেন, কিন্তু এখন করতে হবে। কিন্তু এখানে কষ্ট আছে, ইটস নট পেইনলেস। এই পেইনটা কিন্তু আমাদের সবাই সহ্য করতে হবে, কিন্তু এটা অ্যাবসলিউটলি প্রয়োজন। এবং বাংলাদেশের যে পটেনশিয়াল আছে, বাংলাদেশের যে উন্নয়নের যে ক্ষমতা এবং যে পটেনশিয়াল, এইটাকে ফলপ্রসূ করার জন্য এই সংস্কারগুলো, মৌলিক সংস্কারগুলো দরকার আছে। এই যে ট্যাক্স সিস্টেম, এটাকে একেবারে ঢালাওভাবে সাজাই। তারপরে সেই যে আপনার পলিসি, নীতি যারা করবে এবং যারা ইমপ্লিমেন্ট করবে, এটা দুইটা আলাদা ভাগ করা দরকার আছে, এবং করা হয়েছে। এখন নতুন সরকার যদি এই সংস্কারটাকে চালু করতে পারে, আমার মনে হয় এটা খুবই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদ সাত্তার স্যার, আপনি আমাদের সাথে আজকে, এবং হক ভাই আপনি আমাদের সাথে আজকের এই স্বাধীনতা দিবসে আলোচনায় অর্থনীতির সংকট মুহূর্তে আসলে দুজনকে পেয়েছি, এবং আপনাদের কাছ থেকে আসলে অনেকগুলো কথা শুনেছি। আরও শোনার সুযোগ ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সেগুলো শোনা সম্ভব হলো না। আগামী কোনো আলোচনা হয়তো সেগুলো আমরা আবারও শুনতে পারবো আপনাদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।